হ্যাঁ, জীবনেরই গল্প শোনাবো আজ, মন গড়া কাহিনী নয়। এর আগের পর্বে একটা কথা বলেছিলাম না, লাইফ ইজ কালেকশন অফ শর্ট স্টোরিজ। তাই মনোবিদের অভিজ্ঞতার ঝুলিতেও মনে রাখার মতো অনেক গল্পের মাধুকরী জমে আছে। তবে গল্পের শেষে বাণী বিতরণের ইচ্ছে আমার নেই, কারণ জীবন তার ইচ্ছে মতো কর্কশ বন্ধুর পথ ধরে এগোয়, পাপ পুণ্য গা ঘেঁষাঘেঁষি করে থাকে। আমার কলেজ জীবনের সবচেয়ে কাছের বন্ধু ছিল ঋষিন, আর কর্কশ পথ ও স্বেচ্ছায় বেছে নিয়েছিল। সে সময়টা গ্রাম দিয়ে শহর ঘেরার বিপ্লবী আগুনে হাত সেঁকতে অন্য অনেক ছেলের মতো ঋষিনও একদিন হস্টেল ছেড়ে হাওয়া। আমরা তখন মেডিকেলে 4th ইয়ার। খবর নেই তো হঠাৎ একদিন আমার বাড়ির ফোনে ওর কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো হ্যালো সৌম্য, আমি ঋষি বলছি। আরে আরে কোত্থেকে বলছিস? আরে বেঁচে আছিস তাহলে? কোন বাপের বেটা আছে যে আমাকে মারবে? যাকে বল, কি করছিস এখন, কোথায় আছিস? যা করার জন্য কলেজ হোস্টেল ছাড়লাম তাই করছি। আর কোথায় আছি? হ্যাঁ, চট জলদি ঠিকানাটা লিখে নে তো। দাঁড়া, আমি কাগজ পেনটা হাতে নেই। হ্যাঁ, এবার বল। লেখ, শান্তিকুঞ্জ। হ্যাঁ, পোস্ট অফিস কৈবর্তপাড়া, গ্রাম গোবিন্দধাম, বাঁকুড়া। হ্যাঁ, আর সেবায়তের নাম হচ্ছে নিকুঞ্জ দাস। হ্যাঁ, ব্র্যাকেটে লিখবি বড় বোস্টম। তাহলেই আমার কাছে টাকাটা পৌঁছে যাবে। টাকা শহরে বসে দুবেলা চব্বচস্য গিলছ, আর সেসব খাদ্য উৎপাদনকারী চাষিদের জন্য কিছু মাল ছাড়বে না? এই তুই চাষি? আরে চাষিদের জন্য লড়াই তো করছি রে বাবা। বুঝেছি, বল কত টাকা? আপাতত 1002। আপাতত আবার কি রে? এই প্রথম আর শেষ। আচ্ছা ঠিক আছে, তাই পাঠাস, আমি রাখলাম। হ্যালো ঋষিন, হ্যালো। চলে যেরকমটি হলে বিপ্লবী বলে মানায়, অন্তত সিনেমায়। ঋষিনের চেহারা আর জেদ বলতে নেই, সেরকমটাই ছিল। সেকেন্ড ইয়ারের বিশাখা তো ওর প্রেমে একেবারে পাগল ছিল, কিন্তু ও বেটা যে কি করে বোস্টমদের আখড়ায় ভিড়ল কে জানে। সাজিয়ে রেখেছি কুঞ্জ তোমার শ্যাম সুন্দর এসো, সাজিয়ে রেখেছি কুঞ্জ তোমার শ্যাম সুন্দর এসো, মল্লিকা ফুলে গেঁথেছি মালিকা, মোরা তব দাসী কৃষ্ণ সাধিকা, চুয়া চন্দনে সাজাবো যতনে, রাজাসনে এসে বসো, সাজিয়ে রেখেছি কুঞ্জ তোমার শ্যাম সুন্দর এসো, সাজিয়ে রেখেছি কুঞ্জ। এই যে ভায়া। হ্যাঁ, আমাকে বলছেন? হ্যাঁ গো গোসাই, তা কম্বলে মাথা শুদ্ধ ঢেকে যে চুপি চুপি বসে পড়লে আসরে, ওই গ্রামের গুটি কয়েক ভক্তজনের মধ্যে তো চোখে পড়বেই। তা কোত্থেকে আসা হচ্ছে? দিনকাল ভালো নয়, তা ঠাকুরের পরিচয় জানতে পারি? আমি ঋষিন। হ্যাঁ, মুনি ঋষিরা ছদ্মবেশ ধরে জানি। আপনি রসিক মানুষ, কিন্তু এই বেরসিককে দুদিনের জন্য আশ্রয় দেবেন? মানে গোপনে আশ্রয়? বই পড়ার বাতিক আছে নাকি? কেন? শরৎবাবুর কমললতা পড়া থাকলে বলতুম। ওই নবীন রেগে গিয়ে যে কথাগুলো বলেছিল, এখনো তা মিথ্যে হয়নি। আউল বাউলদের কোনো জাত ধর্ম আছে নাকি? কেউ ওদের সঙ্গে মিশলেই ওরা দলে টেনে নেয়। নবীন এরকমটাই বলেছিল, তাই না বড় গোসাই? দেখেছো, ঠিক সময়ে ঠিক তালটি ধরিয়ে দেয়। সাধে কি আর এ মেয়ের সাথে কণ্ঠি বদল করেছি? এই আপনার স্ত্রী? স্ত্রী শব্দটা বড় খটোমটো। ও আমার প্রাণ সখী। জয় গৌরনিতাই, জয় গৌরনিতাই। আমার একটা নামও আছে গো ছোট গোসাই, সুরমা।
এ গ্রামে সকাল থেকেই ঘুরঘুর করছো, খবর পেয়েছি। তা কোথাও সুবিধে করতে পারলে না তো? রাধারমণের যদি ইচ্ছে হয় নিশ্চয়ই আশ্রয় পাবে। কিন্তু দেখো বাপু, পুলিশের ঝুট ঝামেলিতে যেন আমরা জড়িয়ে না পড়ি। এটা শান্তিনীর। সেই শান্তিনীরের ঠিকানায় আরও কয়েকবার টাকা পাঠাতে হয়েছিল আমাকে ঋষিনের জোড়াজুড়িতে। ইতিমধ্যে নীতি আর প্রয়োগের টানাপোড়েনে, পুলিশ আর সিআরপিএফ এর যৌথ আক্রমণে ওদের নতুন সমাজ গড়ার স্বপ্ন ভাঙতে শুরু করেছে। কিন্তু জেদি ছেলেটা তখনও মাটি আঁকড়ে পড়ে আছে। অবশ্য বাঁকুড়ার রুক্ষ মাটিতে একটা সরল বৃক্ষ ওকে ছায়া দিয়ে, ফল দিয়ে, আশ্রয় দিয়ে বেঁধে রেখেছিল, সে খবর অবশ্য ওর চিঠির বয়ানে বারবার ফুটে উঠত। আর সেই গাছটির নাম ছিল সুরমা। ওদের গোপন প্রেম পরস্পরকে কতটা ছুঁতে পেরেছিল সে খবর হয়তো পাইনি, কিন্তু ওকে বাগে আনার জন্য রাষ্ট্রযন্ত্র যে উঠে পড়ে লেগেছে তার খবর আমার কানে এসেছিল। আর তারপরেই তো ও গোসাই, হন হন করে চললে কোথায়? কি এমন রাজকার্য করতে চললে? রানীর কাজও তো করতে পারি, যদি তেমন করে নির্দেশ পাই। সত্যি তো, মা শান্তে কিছু মাধুকুরি দিলেই কি হয় ঠাকুর? শ্যামসুন্দরী সেবার কাজ কে করবে? তোমার কাজ আছে কিনা বলো। আছে তো, হাতে ধরাই আছে। ধরো দেখি এই ঘড়াটা। নদী থেকে জল এনে আমাদের চৌবাচ্চা ভর্তি করো। এটা কি মেয়েদের কাজ নাকি? এই সন্ধ্যায় তোমরা স্নান করবে? সন্ধে কেন গো, সকালের জন্য তো দরকার। কেন? সকাল সকাল সবাই তো নদীতে গা ডুবিয়ে আসতে পারো। হ্যাঁ, আর তোমাদের কেষ্ট ঠাকুর কদম গাছের আড়াল থেকে সখীদের জল কেলি দেখুক আর কি। দেখো, আখড়ায় তোমাদের লীলা কীর্তন শুনে তো মনে হয় ওই কেষ্ট হারামজাদার জন্য সখীদের প্রশ্রয় কম ছিল না। এ তো তোমার ব্যাখ্যা। এ প্রেমের ঐশ্বরিক ভাবের দিকটা তো তুমি বুঝলে না। না, আমি বুঝি না, তাই তোমাকে সরাসরি বলি, ওই বড় গোঁসাইয়ের মধ্যে তুমি কি পেলে যে কণ্ঠী বদলের সিদ্ধান্ত নিলে? সেটা নিশ্চয়ই নিকুঞ্জ গোঁসাইয়ের দিক থেকে একতরফা ছিল না। আজ তোমার এ কি হলো গোসাই? 1 বছর হতে চলল আখড়ায় সেবাইতের মতো আছো। এ প্রশ্ন তো কোনোদিন করনি। তোমার পার্টির কাজে কি কোনো খামতি হচ্ছে? তাই এই অস্থির ভাব? তাই তাই আজকাল সবকিছু ভাঙচুর করে ফেলতে ইচ্ছে করে। তুমি ফিরে যাও। তোমার ডাক্তারের কাজ দিয়েও তো অনেক মানুষের সেবা করতে পারো তুমি। সেও তো শিবজ্ঞানে জীব সেবা। তুমিও চলো। কি আছে ওই নিকুঞ্জ গোঁসাইয়ের আখড়ায়? আহ, গোসাই হাত ছাড়ো। না, এতদিনেও কৃষ্ণ প্রেমের স্বরূপ চিনলে না। না, চিনি না। এ তো কিশোর প্রেম নয়। একটা বয়সের পর প্রেম মনের সাথে শরীরও চায়। বড় গোসাই আমার চন্দন গাছ, গন্ধে বিভোর হয়ে থাকি। আমি তোমায় রূপ, রস, গন্ধ সব দেবো, সব। ঋষিন আমায় পাগল করে দিও না। ছাড়ো না, ছাড়ো ছাড়ো, তোমার মন অস্থির হয়ে আছে। যদি না ছাড়ি? ঋষিন, মনে করতে পারো না এই সেই বৃন্দাবন? তুমি আয়ান ঘোষের ঘর ছেড়ে বেরিয়ে এসেছো বাঁশির ডাক শুনে। দেখি দেখি কেমন তোমার কৃষ্ণ প্রেম। সুরমা, তুমি সাড়া দাও, মুখ ফিরিয়ে নিও না। ঋষিনে হয় না। এই তো তুমি কাঁপছো, তুমি সাড়া দিচ্ছ। কৃষ্ণ। সুরমা, চোখ বুজে আছো কেন? তাকাও আমার দিকে তাকাও। আমায় কোথায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ? যমুনায়, নীল যমুনায়। ছোট গোসাই। সুরমা, কাছে এসো, আরো কাছে এসো। না, মুখ সরিয়ে নিও না। আরো কাছে, আরো কাছে, আমার বুকের মধ্যে এসো। সুরমা,
ঋষিন, ঋষিন, ঋষিন ঘুমিয়ে পড়েছো? ওঠো 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 শিগগিরই। কি হয়েছে কি? কতুলপুরের দিক থেকে কয়েকটা আলোর বিন্দু দেখা যাচ্ছে। নিশ্চয়ই পুলিশ আসছে, ওগুলো টর্চের আলো। তুমি ওঠো, নদী পেরিয়ে বেহরের জঙ্গলে চলে যাও। সুরমা, সুরমা, তুমি আমার জন্য অপেক্ষা করে থাকবে তো? তোমার কি মনে হয় ঋষিন, আজকের পর কি তোমাকে ভুলে থাকা সম্ভব? কিন্তু এখন এসব কথা বলার সময় নয়। হয় ধরা দাও, না হলে পালাও। না না না, তবু বলো, তোমার শরীরে যদি সে আসে, কি নাম দেবে তার? শ্যামসুন্দর না যোগমায়া? কিছুক্ষণের মধ্যেই ওরা এসে পড়বে, তুমি যাও যাও। কিন্তু কিন্তু যোগমায়ার কথা কেন বললে তুমি? কেননা তারা তো একই দিনে জন্মেছিল। যোগমায়ার কি পরিণতি হয়েছিল তুমি জানো না? আছড়ে মেরে ফেলেছিল তাকে। আমরা তাকে বাঁচিয়ে রাখবো। আমাদের কেষ্ট ঠাকুরকে বাঁচিয়ে রাখতে সে তার জীবন দিয়েছিল। তুমি যাও, আমাকে কেন কষ্ট দিচ্ছ? ওই যে ওদের চিৎকারও শোনা যাচ্ছে। নিশ্চয়ই কেউ খবর দিয়েছিল। তুমি যাও যাও যাও। আমি আসছি, তুমি ভালো থেকো সুরমা। ওই তো পালাচ্ছে। ওই হোল্ড, ওই সে হোল্ড, নইলে ফায়ার করব। কোনোভাবে আমার সাথে ঋষিনের যোগাযোগের সন্ধান পুলিশ জানতে পেরেছিল। তাই কয়েক ঘন্টার মধ্যেই আমাকে প্রায় চ্যাংদোলা করে গাড়িতে উঠিয়েই বেহরের জঙ্গলে নিয়ে এলো আইডেন্টিফিকেশনের জন্য। ওর সুঠাম দেহটা তখন অসহায়ের মতো শুকনো বাঁশ পাতার উপর শুয়ে আছে, নিথর। আমি অনেক বুঝিয়ে বলাতে শান্তিকুঞ্জের ওপর আর পুলিশি অত্যাচার নামেনি। সেই ফাঁকে পরিচয় হয়ে গেল নিকুঞ্জ আর সুরমার সাথে। দুপুরে অল্প কিছু খাওয়ার পর একান্তে সুরমাকে ডাকলাম। ওর কাঁপা কাঁপা গলার স্বর, চোখ তুলে না তাকানো, কপলের লাল আভায় আমি বুঝেছিলাম ঋষিনের প্রতি ওর দুর্বলতা। তাই ঋষিনের এভাবে চলে যাওয়ার শোক ও বহুদিন ভুলতে পারেনি। তবে আমার মনের ইচ্ছেটা পূরণ হলো শান্তিকুঞ্জের আখড়ার একটা ঘরে ডিসপেন্সারি খুলতে পেরে। সপ্তাহে একবার করে যেতাম। অভাবী গ্রামের মানুষগুলো আসতো চিকিৎসার জন্য। আমার বন্ধু ডাক্তারদেরও আনার চেষ্টা করেছিলাম আমি। ডাক্তারবাবু, 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 সুরমাকে একটু দেখে দেন না। কেন, ওর আবার কি হলো? এই তো দেখলাম বেলফুলের গাছগুলোকে ঝাঁঝরি দিয়ে স্নান করাচ্ছে। হ্যাঁ, হঠাৎই মাথা ঘুরে উঠোনে পড়ে গেছে। সে কি? যাও যাও যাও, ওকে নিয়ে এসো, এক্ষুনি নিয়ে এসো। মেজ বৈষ্ণবী, ওকে ধরে নিয়ে এসো। এসো এসো এসো। সুরমা, সুরমা শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ো। আমার কিছু হয়নি ডাক্তারবাবু। সেটা আমি বুঝবো। দেখি দেখি তোমার হাতটা। আচ্ছা, শরীরে আর কোনো অস্বস্তি অনুভব করছো তুমি? সকালের দিকে বিছানা ছেড়ে উঠতে ঢিলেমি লাগে। গোসাই, আমি লিখে দেব, তুমি সদরে গিয়ে HCG হরমোন টেস্ট করিয়ে আনবে। দেরি হয় না জানো? না না। তবে আমার যেটুকু জ্ঞানগম্যি আছে তাতে মনে হচ্ছে তোমাদের নিকোনো উঠোনে বালগোপালের হামাগুড়ি দেওয়ার সময় হয়েছে। আর তো মাত্র 8-9 মাসের অপেক্ষা। সাধিকারা, তোমরা সবাই মিলে মা যশোদার যত্ন আত্তি করবে। ডাক্তারবাবু, যশোদা মা তো কৃষ্ণকে গর্ভে ধরেননি, সে ছিল যোগমায়া। কিন্তু সে শিশু তো বেঁচে থাকেনি। কংসের কারারক্ষীরা তাকে আছড়ে মেরেছিল। আমাদের ছোট গোসাইকে যেমন ওরা গুলি করে মারল, বন্ধুকে তো আপনারা কলকাতায় ফিরিয়ে নিয়ে যেতে পারতেন। তাহলে তো মানুষটাকে এভাবে জঙ্গলের মধ্যে মুখ থুবড়ে পড়ে থাকতে হতো না। বৈষ্ণবী, বৈষ্ণবী, অত উতলা হইও না গো।
শ্যামসুন্দরের ওপর বিশ্বাস রাখো, তার নাম গানে মন দাও, তিনি যা করেন সবই মধুরম মধুরম। সুরমার সেই হাহাকার দেখে আমি বুঝতে পারছিলাম না ও কি বিপ্লবের বীজ ধারণ করছে ওর শরীরে, না এই মধুর ভাবের উত্তরসূরিকে। এর মাঝের দিনগুলোতে তেমন কোনো সমস্যা হয়নি। সন্তান ধারণের চিহ্নগুলো সুরমার শরীরে ফুটে উঠেছিল। মাঝে মাঝে অবশ্য ওকে মন মরা দেখতাম। নদীর ওপারের বেহরের জঙ্গলের দিকে তাকিয়ে থাকতো এক মনে বিকেলের আলো ছায়ায়। হ্যালো হ্যালো, ডাক্তার গোসাই, ডাক্তার গোসাই, আমি নিকুঞ্জ বলছি। হ্যাঁ, গোবিন্দধাম থেকে। হ্যাঁ হ্যাঁ, বড় গোসাই, বলো বলো বলো, নিশ্চয়ই কোনো ভালো খবর কিছু দেবে। হ্যাঁ গো ডাক্তারবাবু, সুরমা আজ সকালেই মেয়ের জন্ম দিয়েছে গো। বাহ 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 বাহ, সুখবর। মা মেয়ে দুজনেই নিশ্চয়ই সুস্থ আছে। হ্যাঁ হ্যাঁ গো ডাক্তারবাবু, দিব্যি ফুটফুটে মেয়ে, গোলগাল, একেবারে ওর মায়ের মতো। আমার মতো শুকনো দারুবৃক্ষ হয়নি গো। বাহ বাহ বাহ, সাবধানে রেখো ওদের। হ্যাঁ হ্যাঁ, আর সামনের সপ্তাহে তো আমি যাচ্ছি, তখনই না হয় মিষ্টি মুখ করিও। আচ্ছা। কিন্তু সামনের সপ্তাহ পর্যন্ত আর অপেক্ষা করা গেল না। ওকে নিয়ে যাও, নিয়ে যাও ওকে, নইলে মেরে ফেলবো, মেরে ফেলবো ওকে। ওকে নিয়ে যাও। ওকে ওকে সামলাতে পারছি না, সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কি যে হলো বলো দেখি। দিব্যি শান্তশিষ্ট ছিল, হঠাৎ মেয়ের ওপর এত রাগ চাপলো কি করে? শোনো, মেয়ের কাছ থেকে ওকে সরিয়ে নিয়ে যাও। থালা বাটি ফুলের সাজি যা কিছু আছে সবকিছু ওর হাতের সামনে থেকে দূরে সরিয়ে নাও। কিন্তু কিন্তু আমরা তো কিছু বুঝতে পারছি না। সব ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। কিন্তু ওর সাথে আমি আলাদা বসে কথা বলবো। আচ্ছা, তোমরা এখন যাও। সুরমা, সুরমা, এখন কেমন আছো তুমি? আমি ওকে সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। আপনি নিয়ে যান ওকে, নিয়ে যান। এমন আদুরে মেয়ে তোমার কোল জুড়ে থাকবে। কিন্তু ওর তো বেঁচে থাকার কথা নয়, ও তো যোগ মায়া। কে বলেছে তোমাকে এ কথা? যে বলেছে সে তো হাওয়ায় মিলিয়ে গেছে, আর তো ফিরবে না, আর ফিরবে না। ঋষিন, ঋষিন, সুরমা, সুরমা, একটু শান্ত হও, একটু শান্ত হও। শোনো শোনো, আমার কথা শোনো। আমি ওষুধ দিচ্ছি, সেটা তুমি সময় মতো খাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। যে চলে গেছে তাকে কি ফিরিয়ে আনতে পারবেন? হ্যাঁ, পারবেন ফিরিয়ে আনতে? দেখো, তা হয়তো পারবো না, কিন্তু তার স্মৃতিকে তুমি কোলে তুলে নাও। সুরমা, তুমি বুদ্ধিমতী মেয়ে। নিকুঞ্জ তার সন্তান ভেবে যে আনন্দের মধ্যে ডুবে আছে, তাকে তুমি অখুশি করতে পারো না। হে কৃষ্ণ, আমাকে সব কিছু সইবার শক্তি দাও ঠাকুর। কিন্তু কিন্তু ডাক্তার বাবু, আমি তো ওকে সহ্য করতে পারছি না। ওর মুখ পর্যন্ত দেখতে ইচ্ছে করছে না আমার। আমি কি করব? ঋষিন, তুমি বলে দাও আমি কি করব? আমি কি করব ঋষিন? গল্পের শুরুতেই বলেছিলাম না, বাণী বিতরণের ইচ্ছে আমার নেই, কিন্তু আপনাদের জানা দরকার, খুবই জানা দরকার। কারণ সংখ্যাটা কম নয়। প্রতি 1000 জনের মধ্যে একজন প্রসূতি সন্তান প্রসবের পর 30 দিনের মধ্যেই এই মানসিক রোগে আক্রান্ত হয়। তারা সন্তানকে সহ্য করতে পারে না, অস্থিরতা দেখা যায়, ক্ষিপ্ত হয়ে ওঠে। যেমন আপনারা সুরমাকে দেখলেন। এমনকি জাতকের মধ্যে ভগবান বা শয়তানের রূপ তারা দেখতে পায়। যেমন কৃষ্ণের জন্মের সাথে জড়িয়ে কন্যা শিশু যোগমায়া ওর মনে গাঢ় ছাপ ফেলেছে। রোগটির নাম পোস্টপার্টেম সাইকোসিস।
এ সময় শিশুটিকে তো দূরে রাখতেই হবে, এমনকি বুকের দুধও দেওয়া সমীচীন নয়। তবে সঠিক ওষুধ প্রয়োগে এই অস্থির দ্বিধাগ্রস্ত মায়েরা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। সুরমার আর্ত চিৎকার আমাকে বিদীর্ণ করেছিল, কারণ আমিও তো আমার প্রিয় বন্ধু ঋষিনকে হারিয়েছি। ওই বিহরের জঙ্গলের শাল গাছের মতো রিজু আর অসম্ভব জেদি একটা মানুষ। ঋষিন, তোর সুরমা আর যোগমায়া সুস্থ জীবন যাপন করছে শান্তিকুঞ্জের আখড়ায়। যোগমায়া এখন স্কুলে দিদিমণি, সে এখন আনন্দে বেঁচে আছে। কিছুই শেষ হয়ে যায় না রে, কিছুই না। যেখানেই থাকিস ভালো থাকিস বন্ধু আমার, ভালো থাকিস। মুশকিল আসান হবে সব মুশকিল আসান।